স্বাগত বাংলাদেশ এখনই আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। যুক্তরাষ্ট্র 122টি দেশের জিএসপি সুবিধা নবায়ন করলেও ওই তালিকায় বাংলাদেশ নেই। দেশটির বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফিরে পেতে আর কোনো উদ্যোগও নিতে চান না বাণিজ্য মন্ত্রী। তার মতে শর্ত পূরণ করার পরও রাজনৈতিক কারণেই এটি ফিরে পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের অনেকেই বলছেন ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের কর্মপরিবেশের কিছু ঘাটতি থাকায় নবায়নের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ। এসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ এখন আজকের আয়োজনে। আমার সাথে আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনার বিষয়টা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জানেন। গোলাম মুর্তজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের রফতানি বাণিজ্যে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই সিদ্ধান্তটা, যে নতুন করে যখন নবায়ন হলো বাংলাদেশের তাতে নাম নেই, ভারত থেকে শুরু করে প্রতিবেশী অনেক দেশেরই নাম আছে যেটাতে। জিএসপি বিষয়টি এটি কিছুটা টেকনিক্যাল বিষয় এবং এইটার সরাসরি যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা কাজ করেন তারা ঠিক যেভাবে কথা বললেন আমার কথাটা হয়তো ঠিক সেইভাবে হবে না। আমি তার বাইরে একটা সাংবাদিকতার সাধারণ জায়গার থেকে আমি কথাটা যেভাবে বলবো যে জিএসপির যে সুবিধাটা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পায়, আমাদের যে প্রধান রপ্তানি পণ্য ইউরোপে বা মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি হচ্ছে আমাদের পোশাক শিল্প। তো এই পোশাক শিল্পের জায়গাটাতে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে জিএসপি সুবিধা পাই না, আমরা পাই অন্যান্য কিছু শিল্পে। তার মধ্যে ছোট বলতে তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিল্প হচ্ছে আমাদের সিরামিক শিল্প। এই জায়গাটিতে আমরা একটা সুবিধা পাই, প্লাস্টিক পণ্য সহ আরো কিছু জায়গাতে আমরা সুবিধা পাই। এখন সাধারণভাবে জিএসপি যখন থেকে আমাদের বাতিল করা হয়েছে বা যখন থেকে আমাদের স্থগিত রাখা হয়েছে তখন থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের যে সিরামিক শিল্প এবং আমাদের সিরামিক শিল্পের যে বিশ্বব্যাপী যে মার্কেট, সেই মার্কেটে আমরা যে পরিমাণ উৎপাদন করি, আমাদের যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা 2 বছর 3 বছরের তাদের যে প্রোডাকশন সেটা আসলে বিক্রি হয়ে যায় অগ্রিম, আগাম বিক্রি হয়ে যায়। অর্থাৎ আমাদের পণ্যের মানের কারণে, মান এবং দামের কারণে আমাদের সারা পৃথিবীতে এটার একটা বড় চাহিদা আছে। এই কারণে এই সিরামিক শিল্পেও আমরা এখন পর্যন্ত বড় রকমের খুব বড় সমস্যায় পড়িনি রপ্তানির ক্ষেত্রে। পোশাক শিল্পের জায়গাতেও আমরা খুব বড় সমস্যায় পড়িনি। কিন্তু এই জিএসপি সুবিধা থাকা এবং না থাকার এর কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আছে, এর নেতিবাচক কিছু প্রভাব আছে পৃথিবীতে। পৃথিবীর প্রভাবটা হচ্ছে এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত কারণে আমাদের জিএসপি স্থগিত করেছে তার মধ্যে একটি হচ্ছে শ্রমিকের নিরাপত্তা, শ্রমিকের মজুরি, তারপর আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। সেই সমস্ত জায়গাতে এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আনে তখন বাংলাদেশ সরকার অনেকগুলো জায়গার উন্নতি করার একটা চেষ্টা করেছে এবং কোন কোন জায়গাতে উন্নতিটা মোটামুটি ভাবে দৃশ্যমান হয়েছে। 16টি কর্ম পরিকল্পনা দিয়েছিল, এই জায়গাতে দৃশ্যমান হয়েছে। কিন্তু যে জায়গাটিতে সমস্যা হয়ে গেছে, যে জায়গাটিতে সরকার মনে করছে কাজ করছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে কাজ করছি না বা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাচ্ছে না, এই জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার জায়গাটি ধরেন আপনার আমাদের নিরাপত্তা বলতে শ্রমিকদের নিরাপত্তা না সার্বিকভাবে শ্রমিকদের নিরাপত্তা, সার্বিকভাবে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের আর্থিক জায়গাতে বেতন বেড়েছে কিন্তু নিরাপত্তার জায়গাতে আপনি বড় বড় কিছু জায়গা ঘটনা যদি দেখেন, বিশেষ করে রানা প্লাজার ঘটনা যদি বলেন, নিরাপত্তার জায়গাতে সেটা তো নিশ্চিত করাই যায়নি। তার বাইরে যে ঘটনাটি ঘটেছে যে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকার এক ধরনের হযবরল অবস্থাতে পড়েছে। আমি একটু যদি আপনাকে থামাতে চাই, যেটা হলো যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনসে যে ঘটনাটা ঘটেছিল তারপরে জিএসপি সুবিধা বাতিল হলো এবং তারপরে বাংলাদেশ সরকার এটা নিয়ে কিছু কাজ করেছে বলে বলা হচ্ছে এবং সেগুলো যেরকম চাহিদা ছিল সেই অনুযায়ী করা হয়েছে। তারপর এখানে আমি খুব সংক্ষেপে শেষ করি বলে যে সরকার, আমি বলছি যে কাজ করেছে, অনেকখানি কাজ করেছে, দৃশ্যমানভাবেও কিছু কিছু ফ্যাক্টরির অবস্থা বা সামগ্রিক ভাবে বেশ উন্নতি হয়েছে, এগুলো সত্যি। কিন্তু যে জায়গাটিতে সরকারের সমস্যা, এই ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকার যথাযথ ভূমিকা রাখতে পারেনি। টাকা থাকার পরেও রানা প্লাজার অনেক শ্রমিক ক্ষতিপূরণ পায়নি, অর্থ থাকার পরেও, এটি একটি সমস্যা হয়েছে। আর শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে জিএসপি সুবিধা বাতিলের ক্ষেত্রে শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত খুব ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং ধারাবাহিকভাবে লেগেছিল। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের জায়গা থেকে দেখা গেছে যে আমিনুল হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে যে সমস্ত অভিযোগ সামনে এসেছে, যে সমস্ত ঘটনাগুলো সামনে এসেছে, তদন্ত সেদিকে যায়নি। অর্থাৎ ওই জায়গাটি এখনো পর্যন্ত তদন্ত ছাড়া রয়ে গেছে। এসব কারণে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। সম্পর্কটা স্বাভাবিক নয়। আমি আপনার পর্যবেক্ষণ শুনবো রেজওয়ানুল হক রাজা। আমার 50 সেকেন্ড একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 50 সেকেন্ড পরে।
স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রেজানুল হক, যেটা আমি জানতে চাচ্ছিলাম যে গার্মেন্টস শিল্প আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না জিএসপি সুবিধা নবায়ন না হওয়ার কারণে, কিন্তু অন্যান্য যে ছোট শিল্পগুলো জিএসপি সুবিধা পেত 2013-র আগে, তাদের উপর এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এটা ধন্যবাদ মহুয়া। ইতিমধ্যেই মর্তুজা উল্লেখ করেছেন যে আমরা যে সমস্ত শিল্পে এই সুবিধাটা পেতাম আগে, সিরামিক, প্লাস্টিক, তাঁবু, টেরিটাওয়েল জাতীয় এই ধরনের, এর মধ্যে সিরামিক এবং প্লাস্টিক এর দুটোই কিন্তু আমাদের খুব সিরামিকে আমরা অনেক আগে থেকেই বিদেশে আমাদের পণ্য রপ্তানি হয় এবং কোয়ালিটির কথা মর্তুজা বলেছে। আর প্লাস্টিক কিন্তু একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি বাংলাদেশে। তো এই দুটো শিল্পের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত আমরা হব। তবে আমি সার্বিকভাবে আমি আমেরিকানদের এই সিদ্ধান্তটা দুঃখজনক বলবো। আমরা জানি যে এই সিদ্ধান্তটা কিন্তু হয়েছে পোশাক শিল্পে শ্রমমানের জি। কথিত অবনতির এবং যুক্তি কর্মপরিবেশ দেখিয়ে উন্নত, জি জি যুক্তি দেখিয়ে করেছে তারা। অথচ এই ইন্ডাস্ট্রি কিন্তু, এই সেক্টর কিন্তু এই সুবিধাটা পেত না। জি তা আপনি যে সেক্টরেরকে আপনি কারণ হিসেবে দেখাচ্ছেন, সেই সেক্টর কিন্তু আপনি এই সুবিধা দেননি জি কখনো। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এটা বলেছেন যে যেটাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা নিয়ে তারা এটা অজুহাত দেখাচ্ছেন। এক্স্যাক্টলি। এবং এটি হয়েছে কি কারণে, আমরা যেটুকু খোঁজখবর পেয়েছি যে আমেরিকার সবচেয়ে বড় শ্রমিক সংগঠন, যেটা কি সংক্ষেপে বলা হয় AFL-CIO, তাদের ইনফ্লুয়েন্সে এটি হয়েছে। এবং একটু আগে মর্তুজা আমিনুল হত্যাকাণ্ডের কথা বলেছেন। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা করি এবং এই হত্যাকারীদের শাস্তি চাই, কিন্তু এটা তারা এটাকে কেন বড় ইস্যু করলো সেটি তো মর্তুজা আপনি বললেন। একটি সংস্থার কথা বলছিলেন, তাদের ইনফ্লুয়েন্স, ঠিক কি কারণে তাদের ইনফ্লুয়েন্স থাকতে পারে বলে মনে হয়? শ্রমিক সংগঠন, তারা শ্রমিকদের স্বার্থ দেখে। যেমন আমাদের শ্রমিক সংগঠনগুলো যৌক্তিক হোক অযৌক্তিক হোক, শ্রমিকদের পক্ষে সবসময় স্ট্যান্ড নেয়। জি তো সেই একই কারণে তারা এটা করেছে। এবং আমরা এটাও জানি যে আমেরিকার যারা ইম্পোর্টার, যারা বাংলাদেশ থেকে এই সমস্ত পণ্য জিএসপি আমদানি সুবিধা করে। আমদানি করত, তারা কিন্তু বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার পক্ষে লবিং করেছিল। বিকজ আমাদের এখান থেকে যে পণ্যগুলি আমেরিকার বাজারে যায়, সেগুলোর যে এখন দাম বেড়ে যাবে জিএসপি সুবিধা না থাকার কারণে, এটা কিন্তু ওদেরকে পে করতে হবে, আমেরিকান ইম্পোর্টারদেরকে এই খরচটা বিয়ার করতে হবে। সো তারা এটা চায়নি। কিন্তু এই শ্রমিক সংগঠনের প্রেসারেই এটি হয়েছে। তবে আমি যতটুকু খোঁজখবর নিয়ে দেখলাম, এবং বাণিজ্য মন্ত্রীও বলেছেন যে এতে আমরা খুব বেশি আর্থিকভাবে লাভবান হব না। আমরা জিএসপি ক্ষতিগ্রস্ত হব না। আমরা জিএসপির সুবিধার আওতায় এর আগে $3.5 কোটি পণ্য মাত্র রপ্তানি করতাম, যেটি আমাদের মোট রপ্তানির 1%-এরও কম। সুতরাং অর্থনৈতিক ক্ষতি তেমন হবে বলে আমার মনে হয় না। তবে যেটি ভাবমূর্তির কি কোনো ক্ষতি হতে পারে পুরো বিশ্ব বাজারে, কি মনে হয়? এটা ঠিক। যেহেতু 122টি, আপনি বলেছেন 122টি দেশের মধ্যে শুধুমাত্র যেটি হয়েছে সর্বশেষ, দুটি দেশ, বাংলাদেশ এবং রাশিয়া, এই দুটো দেশ বাদে যেখানে রাশিয়ার সাথে সম্পর্ক অনেক খারাপ, আমরা যুক্তরাষ্ট্রে জানি, এটা মোটামুটি বাংলাদেশের সাথে সেরকম কিছু। বাংলাদেশের সাথে সম্পর্ক যে আমেরিকানদের যে ভালো না, সেটি বাণিজ্য মন্ত্রীর কথার মধ্যেই আছে। কারণ তিনি বলেছেন যে এই সিদ্ধান্তটা হয়েছে, এর পিছনের কারণটা রাজনৈতিক। জি, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসতে চাই। আমি গোলাম মুর্তজা আপনার কাছে যেটা জানতে চাইবো যে বাংলাদেশের যে প্রতি বছর $12 বিলিয়ন বেশি দামের পোশাক কেনে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন, এই ধরনের একটা সিদ্ধান্ত ইউরোপের বাজারে কোনো প্রভাব ফেলতে পারে এটাই কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের এই জিএসপি সুবিধা স্থগিতের এটাই সবচেয়ে বড় আমাদের জন্য চিন্তার বিষয় ছিল যখন স্থগিত করা হয়, তখন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পৃথিবীর সবকিছুই তো তারা নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, কখনো ধমক দিয়ে, কখনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো সেই ক্ষেত্রে যখন জিএসপি স্থগিত হয়ে যায়, তখন এর একটা নেতিবাচক প্রভাব আসলে পড়ে। তখন আমরা ধারণা করছিলাম আমাদের পোশাক ইউরোপিয়ানরা এটা না ফলো করে, এরকম একটা ভয় ছিল। তখন আমরা ধারণা করছিলাম রাজা ভাই যে আমাদের এখানের পোশাক শিল্প মালিকরাও তখন বলছিলেন যে এর প্রভাব যদি কোনো কারণে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে পড়ে, এবং পৃথিবীতে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের বিরুদ্ধে কোনো না কোনো প্রক্রিয়াতে একটা ব্যবস্থায় যায়, সাধারণত ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপ সেটাকে
একটা পর্যায়ে গিয়ে সেটাকে করে, অনুসরণ করে। জি। তো এই জায়গাটিতে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে, এখনো পর্ব আমাদের জন্য চিন্তার কারণ হয়ে গেছে যে এটি কোনোভাবে ইউরোপিয়ান ইউনিয়ন যদি একবার অনুসরণ করতে শুরু করে সেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে। আর এই জায়গাটির একটা ওই যে যেটা বললেন যে সবকিছু আসলে আর্থিকভাবে বিবেচনা করা যায় না, জি। অনেক আর্থিক বিবেচনার বাইরে অনেকগুলো ব্যাপার থাকে। যে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে আমরা সরকারের অনেক আলোচনা করি, অনেক সমালোচনা করি, কিন্তু সামগ্রিকভাবে যদি অর্থনৈতিক জায়গাটা নিয়ে কথা বলতে চাই তাহলে অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক সীমাবদ্ধতার মধ্যে আমাদের তো এক ধরনের উন্নয়ন হয়েছে এবং এক ধরনের উন্নয়ন হচ্ছে। দেশের বাইরে আমাদের আগে যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা আমরা কাটানোর চেষ্টা করছি, কোনো কোনো ক্ষেত্রে কাটছেও। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন 120টি দেশের মধ্যে দুটি দেশকে, বাংলাদেশ আর আরেকটি দেশকে যখন আলাদা করে, তখন দেশের বাইরে আমাদের ভাবমূর্তিটা কোনোভাবেই ভালো কিছু হয় না। এই ভাবমূর্তি ভালো করার জায়গাটিতে আমি একটা বিষয় খেয়াল করছি, আমাদের সরকারের পক্ষ থেকে এর আগে যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনিও একই রকমের কথা বলেছিলেন। এখনো এই একই রকমের কথা বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্থগিত করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি জিএসপি সুবিধা না দেয় তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। আমি মনে করি যে এই রাজনৈতিক কথাগুলো আমাদের ক্ষমতাসীন মন্ত্রী বা গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে বলা উচিত না। জি, আমি আরেকটু আপনাকে মনে করে দিতে চাই, ভেনেজুয়েলা এই সুবিধাটা পেয়েছে। ভেনেজুয়েলার সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে বলে আমরা সবাই জানি। সেক্ষেত্রে কোনো সমস্যা না, হবে কিনা? সমস্যা তো হবেই। কোনো কারণে যদি ইউরোপের উপরের প্রভাব পড়ে, ইউরোপ যদি এটা সমস্যা অনুসরণ করে তাইলে এটা সমস্যা হবে। আর আমি যেটা বলছিলাম যে সরকারের যে রাজনৈতিক বক্তব্যের জায়গা থেকে আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি যখন বুঝতে পারছেন যে রাজনৈতিক সমস্যার কারণে হচ্ছে না, তখন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত হচ্ছে রাজনৈতিক সমস্যাটা কোন জায়গাতে আছে সেই সমস্যাটার সমাধান করা। আপনি পৃথিবীতে এমন কোন শক্তি হয়ে যাননি যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিয়ে চলতে পারবেন। যাতে এই অবস্থা না হয়, সবাই পারবে আর আমরা পারবো না, এটা তো হতে পারে না। আপনি রাজনৈতিক সমস্যাকে সমাধান করেন। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার কাছে জানতে চাইবো যে বলা হচ্ছে 2008 সালের পর থেকে বিশেষ করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটাতে একটা অস্বস্তিকর অবস্থা চলছে। কি কারণে এবং সেটার এক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়েছে সেটা আপনার কাছে জানবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আর রেজানুল হক, যেটা বিরতির আগে আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা অস্বস্তিকর সম্পর্কের কথা বলছেন অনেকেই, যেটা হয়তো এই সিদ্ধান্তে জিএসপি ফিরে না পাওয়ার সিদ্ধান্তে একটা ভূমিকা রাখতে পারে। কি ধরনের অস্বস্তি, এটা আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমেরিকানদের একটা অস্বস্তি তো চলছেই। আমি আগেই বলেছি যে বাণিজ্য মন্ত্রীর বক্তব্যের মধ্যে এটি আছে, কারণ তিনি বলেছেন যে এটি একটা রাজনৈতিক কারণে এটি ঘটেছে। তো রাজনৈতিক কারণে যখন ঘটে তখন নিশ্চয়ই সম্পর্কের একটা ঘাটতি থাকে। কিন্তু আবার আমেরিকানদের যে সমস্ত কথাবার্তা আমরা আগে শুনেছি, আপনি যেটা নিজেই বলেছেন যে 16টি শর্ত দিয়েছিল জিএসপি ফিরে পেতে হলে, এবং আপনার মনে থাকতে পারে যে গত কয়েক মাস আগে, ধরেন 6 মাসের মতো আগে, এই বাংলাদেশের এই শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি করেছে তাতে আমেরিকানরা সন্তোষ প্রকাশ করেছে। এটি একটি পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে আমরা জানেন যে টিকফা একটা চুক্তি হয়েছে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। এই টিকফাটার কিন্তু ইন্টারেস্টটা বেশি ছিল যুক্তরাষ্ট্রের, এবং তারা বহুদিন ধরে লেগেছিল যেন বাংলাদেশ এই চুক্তিটা করে। বাংলাদেশ সেই চুক্তিটাও করেছে। তারপরেও এরকম একটা সিদ্ধান্ত আসবে সেটা আমরা কেউ আশা করিনি। আমেরিকানদের মন মানসিকতা বোঝা খুব কঠিন। তারা কখন কি বলে। আমাদের নির্বাচন গত 5 জানুয়ারির নির্বাচন নিয়ে আমেরিকানদের একটা রিজার্ভেশন ছিল। আবার বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন কথা বলতে শুনেছি তাদেরকে। আবার দেখেন এই ধরনের নির্বাচন, আবার থাইল্যান্ডে এই ধরনের নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। তাদের অবস্থানটা কি আসলে একটা এই ক্ষেত্রে পরিষ্কার না? তাদের অবস্থান এক এক দেশের জন্য এক এক রকম। আমার যেটা মনে হয়, কারণ বাংলাদেশে তারা বলেছিল এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না যেখানে বিরোধী দল নাই। থাইল্যান্ডে বিরোধী দল ছিল না, থাইল্যান্ডে বিরোধী দল ছিল না, কিন্তু তারা বলেছে যে কোনো মূল্যে ভোটের অধিকার রক্ষা করতে হবে, স্টেটমেন্ট দিয়ে বলেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আগেই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখন কি বলে, এবং তারা পুরোটাই কিন্তু এটা সত্য, এটাই হয়তো বাস্তবতা। তাদের যে ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য তারা পলিসি ঠিক করে। তবে অস্বস্তির কারণ আমার কাছে সবচেয়ে বেশি বড় মনে হয় যে ডক্টর ইউনূস ইস্যুতে। আপনি জানেন যে এই ইস্যুতে বর্তমান আওয়ামী লীগ সরকারের যে অবস্থান সেটি আমেরিকানদের অবস্থানের পুরোপুরি বিপরীত। আমেরিকানদের কাছে আমাদের ডক্টর ইউনূস খুবই
ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাকে পুরোপুরি সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্কের অবনতির কথা আমরা সবাই জানি। জি, এই সমস্ত কারণ মিলিয়ে হয়তো একটা হতে পারে। অস্বস্তিকর। আমি আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাইবো। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা আমাদের একটু দেখা দরকার। রাজা ভাই খুব পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি কিন্তু এক এক দেশের সঙ্গে এক এক রকম, সেটা তার স্বার্থ অনুযায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন কিছু দেশের ক্ষেত্রে গণতন্ত্রের জন্য অত্যন্ত সোচ্চার, আবার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই যে রাজতন্ত্র সেটাকে টিকিয়েও রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রই, যদি সৌদি আরব সহ অন্য দেশের কথা বলেন। আবার থাইল্যান্ডের ক্ষেত্রে একরকম, বাংলাদেশের ক্ষেত্রে একরকম। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি কি, মার্কিন যুক্তরাষ্ট্র খুব তাৎক্ষণিকভাবে কোনো পলিসি নেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিষয় নিয়ে তারা পর্যবেক্ষণ করে, তারা কাজ করে, সেই কাজটির প্রেক্ষিতে তারা একটা লং টার্ম, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হয়। আর আমাদের পলিসি বা আমাদের সরকারগুলোর পলিসি হচ্ছে অনেকটা তাৎক্ষণিক। মার্কিন যুক্তরাষ্ট্র যখন গ্রামীণ ব্যাংক ইস্যুতে কথা বলে, তখন বুঝতে হবে, আমাদের ধরে নিতে হবে যে এই ইস্যুটা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে এবং এটা যতদিন পর্যন্ত না সমাধান হবে, যতদিন পর্যন্ত না একটা জায়গাতে আসবে, ততদিন পর্যন্ত তারা এটাতে লেগে থাকবে। ওই যে আমিনুল হত্যাকাণ্ডের কথা বললাম, আমিনুল আমাদের এখানে খুব বড় শ্রমিক নেতা নয়, কিন্তু আমিনুলের সঙ্গে মার্কিন শ্রমিক সংগঠনের সম্পর্ক এবং মার্কিনিরা যেভাবে বিষয়টিকে নিয়েছে, তাতে আমাদের সরকার বিষয়টিকে চাপা দিচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে চাপা দিচ্ছে না। চাপা না দেওয়ার কারণে যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে ধরে রেখেছে, ধরে রেখে ডক্টর গ্রামীণ ব্যাংক ইস্যু দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ধরেছে, যখনই সময় এবং সুযোগ আসছে তখনই কিন্তু গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে। গ্রামীণ ব্যাংক সমস্যা এখনো পর্যন্ত সরকার সমস্যার সমাধান করতে পারেনি। এটি শুধুমাত্র নিজস্ব সীমাবদ্ধতাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরিভাবে সরকার বাইপাস করতে পারছে না, ওই বিষয়টিকে মাথায় রাখতে হচ্ছে। সেই কারণে দেখেন গ্রামীণ ব্যাংক সমস্যাটা এখন পর্যন্ত মোটামুটিভাবে জিয়েই আছে। আমি বলেন। জি, আমার একটু থামাতে হবে। আমি আমেরিকা বাংলাদেশকে একটা চাপে রাখতে চায় বলে একটা অভিযোগ আছে, সেটার সাথে আপনারা যে কথাগুলো বলছেন সেটার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা আমি আপনাদের কাছে শুনবো, কিন্তু আমার একটা বিরতি নিয়ে আসতে হবে। একটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরে অতিথিদের সাথে আরো কথা হবে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। রেজানুল হক, আমেরিকা বাংলাদেশকে চাপে রাখার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আপনার কি মনে হয় যে এটা আসলে কতটা যুক্তিযুক্ত? না, হতে পারে। আমেরিকানদের যতক্ষণ না পুরোপুরি স্বার্থ আদায় হচ্ছে এই সরকারের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা অসন্তুষ্ট থাকবে, নানাভাবে কৌশল নেবে। এটি একটি কৌশল আমার মনে হয়, যদিও এটি কৌশল, কিন্তু এদেরকে আসলে কি বলবো, আমি আগে বলেছি যে এদের মানে বোঝা মুশকিল। দেখেন, এর আগের সাবেক মার্কিন রাষ্ট্রদূত, যিনি এর আগে এবার ছিলেন, ড্যান মজিনা, তিনি কিন্তু প্রায় 70% বাংলাদেশি হয়ে গেছিলেন মনে হয় আর কি, তার কথাবার্তায়। তিনি তার লুঙ্গি পরা ছবি আমরা দেখেছি, সব বিষয়ে মোটামুটি কথা বলতেন। তিনি বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট সফর করেছেন। তিনি কিন্তু বলেছিলেন এই শেষের দিকে এসে যে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক এখন সবচাইতে উপরে অবস্থান করছে। কিন্তু তিনি চলে যাওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেন। হ্যাঁ, কিন্তু সেই চলে যাওয়ার সময় শুধু না, তিনি বাংলাদেশে থাকার প্রায় 1-1.5 বছর তিনি প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পান নাই, প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই। সেটিও সম্পর্কের জনিত জটিলতার কারণে হয় নাই। আবার আপনি যদি দেখেন যে যত আমেরিকানদের ওখান থেকে যত স্টেটমেন্ট আসে বাংলাদেশ সম্পর্কে, তারা কিন্তু বলে যে না, ভৌগোলিক কারণে বাংলাদেশের যে অবস্থান, সেই দিক থেকে স্ট্র্যাটেজিক পয়েন্ট তারা বলে, সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এ ধরনের সুন্দর সুন্দর কথা কিন্তু আমেরিকানরা প্রায়ই বলেন, কিন্তু বাস্তবে এবার দেখি আমরা যে তারা আমাদের সঙ্গে জিএসপিটা এই রিনিউ করেন না। তো এটি একটা অবশ্যই আপনি যেটা বলেছেন যে প্রেশার, এবং এই প্রেশারের কারণ হলো এটি যে তাদের আরও যে সমস্ত জিনিস বাংলাদেশের কাছ থেকে পাবার আছে, যতক্ষণ না তারা সেটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই ধরনের নানা কৌশল আমেরিকা নেবে, এটাই স্বাভাবিক। গোলাম মুর্তজা, যেটা
আমরা সাধারণত জানি যে যেসব শর্ত পূরণ করলে বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ম অনুযায়ী বাংলাদেশ জিএসপি সুবিধা পায় সবগুলোই বাংলাদেশ করেছে বলা হচ্ছে 98 থেকে 99%, যেটা মন্ত্রীরা বলছেন। তারপরও যখন এই ধরনের সুবিধা পাচ্ছে না, বাংলাদেশ কি কোনো রকম সহায়তা বা কোনো লবিং এর এই ধরনের কিছু করতে পারে কিনা সরকারের পক্ষ থেকে? কারো কাছে যাওয়ার কোনো স্কোপ আছে বলে মনে করেন? কারো কাছে যাওয়ার বলতে এখানে যে মন্ত্রীরা বা সরকারের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে 90% বা এরকম সমস্যার সমাধান করে ফেলেছি, ওই সমস্যার সমাধান আমি আবারও বলি যে উন্নতি হয়েছে, কাজ করেছে, কিন্তু মন্ত্রীরা যতটুকু দাবি করছেন অতটুকু হয়নি বলতে যে বিষয়গুলো হওয়া দরকার সেই বিষয়গুলো সুনির্দিষ্ট করে যারা বলেছে ওই জায়গাগুলোতে কোনো কাজ করেনি। ট্রেড ইউনিয়নের ব্যাপার আছে, আমিনুল হত্যাকাণ্ড আছে, শ্রমিকের নিরাপত্তা আছে, ওই জায়গাগুলোতে আসলে কাজ যতটা হওয়া দরকার অতটা হয়নি। আর আপনি যেটা বলছিলেন যে যাবার কারো কাছে আছে কিনা, আসলে আমেরিকার যাবার তো লবিং এর একটা ব্যাপার আছে, সেই কাজটি বাংলাদেশ বা বাংলাদেশের ব্যবসায়ীরা নানাভাবে চেষ্টা করেছে, সেটি হয়নি। এটি আসলে ওই পর্যায়ে নাই। এটি আসলে দুটি দেশের মধ্যে যে শীতল সম্পর্ক এবং যে কারণে শীতল সম্পর্ক, সেই জায়গাটিতে যে প্রক্রিয়াতে কাজ করা দরকার আমরা হয়তো রাষ্ট্রীয়ভাবে নীতিগতভাবেই সেই কাজটি করছি না। আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেটা বুঝতে সম্ভবত আমরা কোনো কোনো ক্ষেত্রে ভুল করছি। আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ বিএনপিকে, বিএনপি আওয়ামী লীগকে যে প্রক্রিয়াতে মোকাবেলা করে, যে প্রক্রিয়াতে কথা বলে, যে ভাষায় কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধান করার ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেশীয় রাজনৈতিক পলিসিটাই এই জায়গাটিতে ফলো করার চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটি আমরা মার্কিন পলিসি বা মার্কিন নীতি বা মার্কিন যে দৃষ্টিভঙ্গি সেটা বুঝতে কোনো কোনো ক্ষেত্রে ভুল করছি। এবং এই বিষয়টা আপনার আমি আরেকটু ব্যাখ্যা চাইবো, যে স্পেসিফিক দু একটা উদাহরণ যদি আপনি দিতে পারেন। আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট পরে। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। গোলাম মুর্তজা, আপনি যেটা বলছিলেন আমি ওটা একটু আরেকবার শুনতে চাইবো। আপনি বলছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় দুই দলের মধ্যে যে যে ধরনের যে অ্যাপ্রোচে তারা কথা বলেন বা যে অ্যাপ্রোচে তারা আচরণগুলো করেন, সেই একই অ্যাপ্রোচে আমেরিকার সাথে করাটা ঠিক হবে কিনা বা ঠিক হচ্ছে কিনা? আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের নীতি নির্ধারকরা, আমাদের রাজনীতিবিদরা যে ভাষায় কথা বলছেন, আওয়ামী লীগ বিএনপিকে, বিএনপি আওয়ামী লীগকে যে ভাষায় ব্লেম দেন, আমরা দেখছি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের ক্ষমতাসীনরা একই রকম ভাষা প্রয়োগ করছেন। এই ভাষা প্রয়োগের থেকে বোঝা যাচ্ছে যে আমরা মার্কিন পলিসিটা পুরোপুরিভাবে হয়তো অনুধাবন করতে পারছি না। আমি অনুধাবন করি কেন, দেখেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী পদমর্যাদার বা প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অত্যন্ত অসম্মানজনক ভাষায় প্রকাশ্যে তাকে নিয়ে কথা বলছেন। এখন সমস্যা হয় কি, যে এটি তো সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো রাজতন্ত্রের শাসিত দেশ নয় যে একটি কথা বললে তারা আবার তার চেয়ে বড় প্রতিক্রিয়া সাথে সাথে দেখাবে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব তাৎক্ষণিকভাবে খুব দ্রুত কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু কোনো জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশের যে কোনো ঘটনা একবার তারা যেটা নিয়ে লেগেছে সেটা তারা ছেড়ে দেয় না, তারা সবসময় লেগে থাকে। যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিককে বা একজন সেক্রেটারিকে বা একজন মন্ত্রীকে যখন বাংলাদেশের মতো দেশের কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষ অসম্মান করেন, সেটা তাদের ভেতরে থেকে যায়, এর প্রভাব নানা কিছুতে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ব্যক্তিটিকে তাদের সর্বোচ্চ পুরস্কার তুলে দেয়, তারা যাকে মডেল মনে করে, সেই মানুষটিকে যখন তার পক্ষে দাঁড়ানোর পরেও যখন সেই মানুষটি অসম্মানিত হয় বা অসম্মান করা হয়, তখন এর একটি প্রভাব নীতিতে পড়ে। আর বাংলাদেশ অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে সেই নীতি অনুযায়ী চলবে না, আমি সেটা মনে করি না, আমাদের নিজস্ব নীতি অনুযায়ী চলবে। কিন্তু এই সমস্ত জায়গাতে যে কৌশলী হওয়া দরকার, আমাদের পর্দার অন্তরালে যে আলোচনা চালানো দরকার, কিছু কথা প্রকাশ্যে না বলা দরকার, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকারগুলো সেই পলিসি আমি একটু আপনার কথার সাথে যোগ করতে চাই। একটি পত্রিকায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিছু বক্তব্য এসেছে, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নানা বিষয়ে মাথা গলায় কিন্তু সুযোগ সুবিধা মোটেও দেয় না। আরেকটি কথা আমি ওনার একটু তুলে ধরতে চাই, তিনি বলেছেন দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে যে নির্বাচনের পর তারা বাংলাদেশের নতুন সরকার নিয়ে প্রশ্ন তুলেছিল, আসলে জন্মের শুরু থেকেই বাংলাদেশের বিরোধিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জি, এই ধরনের কথাগুলো কি কোনো প্রভাব ফেলে না, আপনার? এই ধরনের কথা প্রভাব ফেলে না। জন্মের সময় থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, আমাদের সঙ্গে যে এক ধরনের বাংলাদেশের জন্মের বিরোধিতা করা সরকার, মার্কিন জনগণ নয়, জি। সরকার। দেখেন, এই যে জিএসটি বাতিল করা কিন্তু শুধু সরকারের সিদ্ধান্ত না, মার্কিন জনগণের একটা অংশ মনে করে যে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়া উচিত নয়। জি। এই জায়গাটিতে আমাদের যে কাজ করা দরকার ছিল, আমরা সেই কাজ করি না। আমি আবারও শেষ করে এটা বলে যে অর্থমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগের পররাষ্ট্রমন্ত্রী সহ এবং সরকারের একেবারে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ব্যক্তি সহ যে ভাষায় কথা বলছে, এই ভাষায় কথা বলাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির জন্য আমাদের জন্য জি, কোনো আমার ইতিবাচক ব্যাপার কাজ আমি করছে ছোট্ট না। একটা বিরতি নিয়ে এসে আমি রেজানুল হক আপনার বক্তব্যটা শুনতে চাইবো একই প্রসঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার। রেজানুল হক, সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রী আজকে বলেছেন যে সরকারের পক্ষ থেকে আর নতুন করে কোনো চেষ্টা না করার বিষয়টা। তারপরও এত বড় একটা বিষয় যেখানে রফতানি বাণিজ্য জড়িত, সেখানে আসলে কি ধরনের করণীয় থাকা উচিত, এখন সরকারের কি করা উচিত, এটা শুনতে চাইবো। না, সরকারের করণীয় কি সরকার নিজেই বলে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী যে তারা আর এটি নিয়ে লবিং করবেন না। কারণ তারা বলছেন যে প্রথমত সরকার বুঝেছে যে আমেরিকার কাছ থেকে এই সুবিধাটা তারা পাবে না, কারণ এটি নিয়ে তো অনেক দিন ধরে দেন দরবার চলছিল এবং আমেরিকার অনেক শর্ত সরকার পূরণও করেছে, তারপরও পায়নি। আর আরেকটি কথা এটা সত্য যে কিছুটা ক্ষতি আমাদের এই দুটো পণ্যের কথা বললাম, সিরামিক এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি একটু এফেক্টেড হবে। তো সেটি যদি আমরা অন্য কোনো দেশে এই রপ্তানিটা বাড়িয়ে দিতে পারি আমেরিকার বাজার মানে আপনি বাদে, বলতে চাচ্ছেন যে এটা তেমন কোনো সমস্যা এটা আসলে খুব না? বড় কোনো ইস্যু না, এই বড় কোনো ফ্যাক্টর না, ক্ষতির আর্থিক ক্ষতি না। তবে এর আগে আলোচনা সরাসরি হয়েছে না হলেও এটার সাথে রিলেটেড অন্যান্য যেটি বিষয়। হচ্ছে যে যেটি হচ্ছে যে একটা ভাবমূর্তির ব্যাপার, যে 122টি দেশ পেল, সেখানে যে দুটো দেশ পেল না তার মধ্যে বাংলাদেশ একটা, এটি একটি ধরেন ইমেজের কিছুটা সমস্যা। তবে আমি এগেন বলবো যে আমেরিকার এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক হয়নি, দুঃখজনক। আমাদের ভাবমূর্তি কিছুটা সমস্যা হবে হয়তো, কিন্তু বিশ্বজুড়ে আমেরিকানদের ভাবমূর্তিও কিন্তু সংকটের মুখে। আমেরিকা একটা বড় ধরনের ইমেজ ক্রাইসিসের মধ্যে আছে। তারা যে ইস্যুতে ইরাক আক্রমণ করেছিল, পরবর্তীকালে তাদেরই স্বীকার করতে হয়েছে যে সেটি একটি মিথ্যা তথ্যের ভিত্তিতে আমেরিকা সেখানে আক্রমণ চালিয়েছিল। এবং বিশ্বে আমেরিকা এখন, হ্যাঁ, তাদের অনেক ক্ষমতা, তারা শক্তির জোরেই আমি বলবো, যেটি মুর্তজাও বলেছে কিছুটা, আমেরিকানরা অনেক কিছুই করছে গায়ের জোরে, অনেক কিছুই করছে শক্তির জোরে, প্রভাব প্রতিপত্তির জোরে, এবং তাদের কিছু মিত্র আছে তাদের কারণে করছে। তো সেই কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, ভালো ভালো কথাও বলে মুখে, আবার ভিতরে ভিতরে এই ধরনের সিদ্ধান্ত নেয়। আমি কিছুটা দ্বিমত করব মুর্তজার সঙ্গে যে আমরা যে একেবারে কিছুই করিনি তা না, 16টি শর্ত অনেকগুলি পূরণ হয়েছে জি, এবং বেশিরভাগই পূরণ করা হয়েছে। তাদের একটা বড় ইন্টারেস্ট ছিল, সেটাও আগে বলেছে, টিকফাটাও বাংলাদেশ করেছে। আমি একটু আপনাদের তো এখানে যোগ তারপরে করতে আমাদেরকে চাই। এই সিদ্ধান্ত এই সুবিধাটা দেওয়া উচিত ছিল। আমি একটু এটার সাথে যোগ করতে চাই, অ্যাকর্ড যেটা ইউরোপীয় যে বাজারটা যারা দেখছে, তারা গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প যে কারখানাগুলো আছে, বেশিরভাগই তাদের অবস্থার উন্নতি হয়েছে বলে তাদের প্রতিবেদনে তারা বলেছে। গোলাম মুর্তজা, আপনার কাছে শেষ কথাটা শুনবো। আপনি কি রেজানুল হকের সাথে একমত যে সরকারের পক্ষ থেকে আর কোনো উদ্যোগ না নেওয়াটা মোটামুটি যুক্তিযুক্ত, না নিলেও চলে, নাকি আসলে আরো চেষ্টা করা উচিত? এখানে খুব সংক্ষেপে যেটা বলি, রাজা ভাই যে কথাটি বলেছে যে কিছুই হয়নি, আমি আসলে সেটি বলতে চাইনি। আমি একটু সংশোধনী দিই যে আমিও বলেছি যে অনেক কিছু করেছে, কিন্তু আমার নিজেরও মনে হয় যে আরও যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো করার ব্যাপারে সরকারের আন্তরিকতায় ঘাটতি আছে। আর কোনো উদ্যোগ নিব না, এটি এক ধরনের মান অভিমানের কথা, এটি রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপার। এখানে ব্যক্তির মানবাভিমানের কোনো মূল্য নেই, এই ব্যক্তির মানবাভিমানের জায়গাতে থাকা উচিত নয়। আমাদের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত, উদ্যোগটি চালিয়ে যাওয়া উচিত, কারণ ভাবমূর্তিগত জায়গাতে বড় রকমের সমস্যায় পড়বো আমরা, এটি আমাদের ভাবতে হবে। আর শুধুমাত্র পোশাক শিল্প জিএসপি সুবিধা পায় না, আমাদের ছোট শিল্প পেয়েছে, এই কারণে সমস্যা হবে না, বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আবারও বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিষয়টি ধরে, সে তার জায়গার থেকে কোনোভাবেই সরে যায় না। সে একটি দিয়ে পারবে না আরেকটি ধরবে, আমাদের পোশাক শিল্পের জায়গাতে সে পারবে না, সে ইউরোপের কে ধরবে। সিরামিক শিল্প অন্যদের কথা বলি, সে কোনো না কোনো ভাবে ধরবে। আর এখানে আরেকটি বিষয় যেটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় অন্যান্য ক্ষেত্রের বাজার আছে, তার মধ্যে একটি বড় বাজার এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বড়ভাবে প্রবেশ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ওষুধ শিল্প নিয়ে, আমাদের ফার্মাসিউটিক্যাল। সেই জায়গাটিতে আমাদের বিশাল বড় সম্ভাবনা, এবং ওষুধ শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তারা বলেন
আমিও মনে করি যে এটি আমাদের পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে আগামী 10 বা 15 বছরের সেক্ষেত্রে মধ্যে। সম্পর্ক ভালো হয় যদি সম্পর্ক ভালো খারাপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির সঙ্গে আমরা খাপ খাইয়ে চলতে পারলাম কি পারলাম না তার উপরে এখন পর্যন্ত নীতিতে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম যে সমস্যায় পড়বে না সেটা খুব জোর দিয়ে বলা যায় না। অর্থাৎ আমার বক্তব্য আবারও ওই জায়গাটিতে যে এটি মানবিমানের ব্যাপার না, রাষ্ট্রীয় পলিসির ব্যাপার, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। আমাদের সরকারের উচিত যে জায়গাগুলোতে উন্নতি করেছে সেই উন্নতিটি ধরে রাখা, যে জায়গাগুলোতে উন্নতির সুযোগ আছে সেই জায়গাগুলোতে উন্নতি করার উদ্যোগ নেওয়া। একটি দুটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব সুস্পষ্ট অবস্থান আছে, সুস্পষ্ট দাবি আছে, এবং সেটা আমাদেরও দাবি যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হোক। যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকা থাকার পরেও, ফান্ডে টাকা থাকার পরেও যে তারা যে ক্ষতিপূরণ পায়নি, তারা যে মানবেতর জীবনযাপন করছে, সেই জায়গাটিতে সরকার আরেকটু আন্তরিক হলেই সমস্যার উন্নয়ন করতে পারে। এবং 2-3টি জায়গা তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলছে যে উন্নয়ন করতে পারেনি, আমি মনে করি এটা মানবিমানের জায়গাতে না থেকে, শুধুমাত্র আমরা করেছি এই দাবিতে না থেকে, অনেকগুলোতে তারা যেরকম বলছে যে উন্নতি হয়েছে, যেগুলোতে বলছে যে উন্নতি হয়নি সেগুলোর আরো উন্নয়ন করে আমাদের প্রমাণ করা উচিত যে আমরা উন্নতি করছি। মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, শুধু ইউরোপ বা অন্য যে সমস্ত জায়গা নিয়ে আমরা এক ধরনের শঙ্কার মধ্যে থাকি, তারাও যেন কোনো অবস্থাতেই এটা ভাবতে না পারে যে বাংলাদেশ তার শ্রমিকদের জন্য, বাংলাদেশ তার উন্নয়নে কাজ করছে না, তারাও যেন ভাবে। অর্থাৎ সরকারের যত জায়গায় উদ্যোগ নেওয়া সম্ভব সব জায়গাতে উদ্যোগ নেওয়া উচিত। আর অহেতুক আমরা যেন ইগো সমস্যার কারণে একটা রাষ্ট্রীয় পলিসির কোন জায়গাতে যেন সমস্যা তৈরি করে না ফেলি, এটি সরকারের খুব গুরুত্ব দিয়ে এমনিতেও ভাবা শুধু দরকার। পোশাক শিল্পের উপর নির্ভরতা থেকে সরে আসা নিশ্চয়ই না, এটা তো আমাদের কোনো না কোনো সময় আমাদের সরতে হবে। একটি শিল্পের উপরে নির্ভর করে তো চলে না। আমি যেটা বললাম যে আমাদের যে ওষুধ শিল্পের বিশাল বড় সম্ভাবনা, সেই চেষ্টাটা হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে তবে সেই চেষ্টা। আমিও সর্বশেষ কথা এটাই বলবো যে আমেরিকানদের অনেক কিছুই আমাদের পছন্দ না, এটা সত্য। তবে আমরা ওই পর্যায়ে যাই নাই যে ওদের সঙ্গে টক্কর দিয়ে আমরা চলতে পারবো। সম্পর্কের ওঠানামা হতে পারে, ব্যক্তিগত পর্যায়ে হয়, পারিবারিক পর্যায়ে হয়, দেশের সঙ্গে দেশেরও হয়। সেই সম্পর্ক আবার ভালোও করা যায় এবং আমাদের চেষ্টা থাকা উচিত অবশ্যই। এবং মন্ত্রীদের কথা যেটা বলেছেন, মন্ত্রীরা জাতীয় জীবনের অন্যান্য অনেক বিষয়েও এমন বেফাস কথাবার্তা কেউ কেউ বলেন, এটা দুঃখজনক। এটি যে আন্তর্জাতিক পর্যায়ের ক্ষেত্রেও সেটি বলা উচিত না, সেই বোধটা তাদের মধ্যে আসবে বলে আমরা আশা করি। এবং সম্পর্ক উন্নয়নের চেষ্টা একটা অবশ্যই থাকা উচিত, বিশেষ করে আমেরিকার মতো এটা চলমান প্রক্রিয়া হওয়া উচিত। বড় দেশের অবশ্যই। সঙ্গে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করছি যে এই সমস্যাটার একটা আসল সমাধান আমরা দেখতে পাবো। দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।